আসসালামু আলাইকুম স্টুডেন্টস। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে অ্যাকাউন্টিং এর রেগুলার ক্লাসগুলো শুরু করব আমরা। তো অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 নিয়ে আজকের ভিডিও। তো আগে স্টুডেন্টরা চ্যাপ্টার 1 বা কিছু চ্যাপ্টার ছিল যেগুলো থিওরি রিলেটেড, এগুলো পড়তো না, কিন্তু এখন আপনাদের কারিকুলামে বিশাল একটা পরিবর্তন আসছে এবং সামনেও আরো অনেক ধরনের পরিবর্তন দেখা যাবে। সো আমাদেরকে অবশ্যই এই যে থিওরিগুলো পড়তে হবে, যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে, বা সৃজনশীলে এতদিন শুধু ম্যাথ আসতো, এখন ম্যাথের পাশাপাশি থিওরিও আসতে পারে। সো আমরা প্রথম অধ্যায় পড়বো খুবই সুন্দরভাবে। আমি গুছাইছি প্রথম অধ্যায়টা। সো প্রথম অধ্যায় দিয়ে আমরা শুরু করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। অনেক স্টুডেন্টরা পড়ে কিন্তু হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে কিছুই জানে না। তো আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি শুরু করব চ্যাপ্টার 1। আসো আমরা শুরু করি। এট ফার্স্ট আমি লিখছি হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান কি, সংজ্ঞাটা অনেক বড় মনে হচ্ছে, আসলে সংজ্ঞাটা অনেক ছোট। সো আমরা সংজ্ঞাটা দেখি কিভাবে আমরা খুব সহজেই সংজ্ঞাটা মনে রাখতে পারবো, রিমেম্বার করতে পারবো। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হচ্ছে কি? এমন একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান কি? তথ্য ব্যবস্থা। এটার ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো এমন একটি কি? তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী কি করা যায়? আর্থিক কার্যাবলী যেমন আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। এই কথাটা না লিখলেও হবে, কিন্তু লেখা উচিত। তাহলে আমরা আবার পড়ি। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করছি, গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আন্ডারলাইন করছি। এই ওয়ার্ডগুলো তোমার টার্গেট থাকতে হবে, সবগুলো আসছে কিনা। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে কি? এমন একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী মানে কি? আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এই টাইপের আর্থিক কার্যাবলীগুলো হিসাবের বইতে সুষ্ঠুভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। এটাই হিসাব বিজ্ঞান। ঠিক আছে, আমরা জাস্ট এই হিসাব বিজ্ঞান কাকে বলে এই অংশটুকু জাস্ট রিমেম্বার করে ফেলবো, মুখস্থ করে ফেলবো, যাতে আমাদের আর কি না হয়, ভুল না হয়। এবার আসি উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। কার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা সাবজেক্ট যে পড়ি, প্রত্যেকটা সাবজেক্টের কি থাকে? একটা উদ্দেশ্য থাকে, একটা প্রয়োজনীয়তা থাকে। প্রয়োজন ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তো হিসাব বিজ্ঞানের এমন কি আছে? উদ্দেশ্য আছে আর প্রয়োজনীয়তা আছে। চলো আমরা দেখি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি বা প্রয়োজনীয়তা কি। ওকে, ফার্স্টে বইয়ে অনেক বড় করে লেখা, আমি খুবই ছোট করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সহজেই মনে রাখতে পারো। তো প্রথমে আসি আমি 1 নম্বরে, লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করে আর্থিক অবস্থার ফলাফল জানা যায়। হিসাব বিজ্ঞানে কি করা যায়? হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়। কি করা যায়? লিপিবদ্ধ। এই যে আমরা এখানে বলছিলাম সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে আর্থিক অবস্থার ফলাফল জানা যায়। আমাদের একটা বছরে কি পরিমাণ লাভ হয়েছে, কি পরিমাণ লস হয়েছে, এগুলো জানা যায় কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। 2 নম্বরে, লাভ ক্ষতির মাধ্যমে প্রতিষ্ঠানের গতি প্রকৃতি জানা যায়। আমরা যে বছর শেষে লাভ ক্ষতি ক্যালকুলেশন না করি, আমরা বুঝবোই না যে আমাদের প্রতিষ্ঠানে আসলে কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তো আমাদের কি করতে হবে? লাভ ক্ষতির মাধ্যমে, মানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা লাভ ক্ষতি বের করব। লাভ ক্ষতি বের করার মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি কি করতে পারবো? জানতে পারবো। এরপর আসি 3 নম্বরে, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মাধ্যমে আর্থিক অবস্থা জানা যায়। প্রতিষ্ঠানের মূলত জিনিস হচ্ছে 3টা। কয়টা? 3টা। সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। ইকুয়েশনটা যদি আমি লিখি এদিকে, আমাদের ইকুয়েশন আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো ইকুয়েশনটা।
আমি লিখতেছি এ ইকুয়াল এল প্লাস ও ই, সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। ওকে, 4 নম্বরে ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় হ্রাস করা যায়। আমি যদি ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করি তখন আমি বুঝবো যে আমার ব্যয় কোনটা কোনটা হয়েছে এবং কোন কোন ব্যয়টা আমার কমানো উচিত। এভাবে আমি কি করতে পারবো, ব্যয় হ্রাস করতে পারবো। ওকে, যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধ করা যায়। মাঝে মধ্যে দেখা যায় আমার প্রতিষ্ঠানে যে কর্মচারীরা আছে তারা জালিয়াতি করে, চুরি করে বা হিসাব নিকাশে গোলমিল করে। এই যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে আমি কি করতে পারবো, প্রতারণা ও জালিয়াতি রোধ করতে পারবো বা বন্ধ করে ফেলতে পারবো। বিভিন্ন পক্ষকে আর্থিক কার্যাবলী জানানো যায়। বিভিন্ন পক্ষকে, এই যে আমি এখানে লিখছি হিসাব তথ্যের ব্যবহারকারী বিভিন্ন পক্ষ আছে, যেমন পাওনাদার আছে, আমার কোম্পানিতে বিনিয়োগ করে শেয়ার হোল্ডাররা আছে, মালিক আছে, বিভিন্ন পক্ষ পাওনাদার, এরপরে আপনার সরকার আছে, এদেরকে কি করা যায়, তথ্যগুলো ইনফরমেশনগুলো দেওয়া যায়। ওকে, 7 নম্বরে আসি আমরা, সরকার কর শুল্ক ভ্যাট ধার্য করতে পারে। আমার আর্থিক প্রতিবেদন এর মাধ্যমে সরকার আমার এই জিনিসটার উপর কি করতে পারবে, কর ভ্যাট বা শুল্ক দাবি করতে পারবে। আমার আর্থিক অবস্থা যদি ঠিক না থাকে সরকার এটা করতে পারবে না। ওকে, 8 নম্বরে আসি, একাধিক বছরের আর্থিক বিবরণীর মাধ্যমে, আর্থিক কিসের মাধ্যমে, বিবরণীর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আমার প্রতিষ্ঠানের যখন 3 থেকে 4 বছরের আর্থিক বিবরণী আমার সামনে আসবে, আমি প্রতিষ্ঠানের একটা বিশাল চিত্র দেখতে পাবো যে প্রতিষ্ঠানে কোন ভুলগুলো হয়েছে, কোন ভুলগুলো আমাকে কি করতে অফ করতে হবে। তো এটা জানা যায় কিসের মাধ্যমে, হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তো তোমরা এই 8টা পয়েন্ট জাস্ট মনে রাখার চেষ্টা করবা, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। যদিও বা এটা আসলে বড় কোশ্চেনে আসতে পারে, আসার সম্ভাবনা খুবই কম। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা ভবিষ্যতে হায়ার স্টাডি করবা ওদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। একটা হচ্ছে কি ব্যবহারকারী, অভ্যন্তরীণ ইন্টারনাল ইউজার, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজারকে, জাস্ট এক কথায় ইন্টারনাল ইউজারকে যে কোম্পানির ভিতরে থাকে, যেমন মালিক, এক কথায় মালিক এবং তার ব্যবস্থাপক, এবং কে, ব্যবস্থাপক। এই ব্যবস্থাপকে আবার ভাগ আছে, কিছু আছে উচ্চ শ্রেণীর ব্যবস্থাপক, কিছু আছে মধ্য শ্রেণীর ব্যবস্থাপক। তাহলে এখানে শুধু কে আসবে, উচ্চ শ্রেণীর ব্যবস্থাপকই আসবে। এরপর আসি আমরা বাহ্যিক, এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজারকে আমার কোম্পানির আর্থিক বিবরণী বা আমার কোম্পানির এই যে হিসাবটা বাইরের অনেক মানুষ দেখে, যেমন আমাকে যে ঋণ দিছে পাওনাদাররা দেখে যে তোমার আয় ব্যয় কিরকম, ঠিক আছে কিনা। এরপরে আপনার এই যে ঋণ প্রদানকারী, এরপর সরকার দেখে যে সরকার যে আমাকে একটা ট্যাক্স দিতে হবে আমাকে, সরকার দেখে। এরপরে কে দেখে, পাওনাদার, ঋণ প্রদানকারী, সেম কথা। কর্মকর্তারা, আমার প্রতিষ্ঠানে যে অনেক কর্মকর্তা কাজ করে ওরা দেখে। ওকে, তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মুখস্থ করে ফেলবা। এরপর আসে উৎপত্তি ও ক্রমবিকাশ। আমি কিছু পয়েন্ট লিখছি, এই পয়েন্টগুলো মনে রাখবা, তাও আমি বিস্তারিত বলি। ইতালির একজন গণিতবিদ, তিনি শুধু গণিতবিদ ছিল না, তিনি ছিল ধর্মযাজক প্লাস দার্শনিক। ইতালির একজন গণিতবিদ, ধর্মযাজক, দার্শনিক, তোমাদের বইয়ে শুধু গণিতবিদ আছে। তিনি কি করছে, নাম কি তার, লুকা প্যাসিওলি। নাম কি, লুকা প্যাসিওলি। পুরা নাম হচ্ছে ফ্রা লুকা বার্তালিয়ানিও দা প্যাসিলিও, পুরা নাম নাই, তুমি জাস্ট মনে রাখবা লুকা প্যাসিওলি। ইতালির একজন গণিতবিদ, ধর্মযাজক, দার্শনিক লুকা প্যাসিওলি কি করছে, 1494 সালে, সালটা মুখস্থ করে ফেলবে, একটাই মাত্র সাল আছে, 1494 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে, 1494 খ্রিস্টাব্দে একটা বই লিখছে। কি লিখছে, বই লিখছে। বইটার নাম হচ্ছে, এই যে আমি বইটার নাম এখানে লিখছি, সুম্মা দি অ্যারিথমেটিকা জ্যামেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইটাতে তিনি একটা নতুন জিনিস নিয়ে লিখছে, যেটার নাম হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। কি নিয়ে লিখছে, ডাবল এন্ট্রি সিস্টেম, বাংলায় বলে দুতরফা দাখিলা। এখান থেকে আমাদের মূল হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা, যেটাকে বিজ্ঞানসম্মত নিয়ম বলা হয়, এটার আবিষ্কার শুরু হয়েছে কোথা থেকে, ডাবল এন্ট্রি সিস্টেম থেকে। তাহলে এখানে আমি কি মনে রাখবো, লুকা প্যাসিওলি নামে একজন গণিতবিদ, ধর্মযাজক, দার্শনিক 1494 খ্রিস্টাব্দে একটা বই লিখছে, বইটার নাম ডিরেক্ট মুখস্থ করতে হবে,
সুম্মা দি অ্যারিথমেটিকা জ্যামেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, সুম্মা দি অ্যারিথমেটিকা জ্যামেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইতে তিনি কিসের উল্লেখ করছে? ডাবল এন্ট্রি সিস্টেম। কিসের উল্লেখ করছে? ডাবল এন্ট্রি সিস্টেম, বাংলায় বলে দুতরফা দাখিলা পদ্ধতি উল্লেখ করছে। আশা করি এতটুকু যদি তোমরা পড়ো এবং বুঝো, ইনশাআল্লাহ ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে ম্যাথ নিয়ে দ্বিতীয় অধ্যায়, আস্তে আস্তে তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কি করব? ডিসকাশন করব। আসসালামু আলাইকুম।